আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসানসোলে ৩৫০ কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত তহসিন আহমেদ। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 4 দিনব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে খারনা। এই উপলক্ষে আগামীকাল ও 28 অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে। উত্তর 24 পরগনার গাইঘাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি তুলোর গুদাম। গোয়ায় সুপার কাপ ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম বর্ধমানের আসানসোলে ৩৫০ কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত তহসিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা শাকিল আহমেদের ছেলে তহসিনকে গতরাতে জুবিলি পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করছিল বলে সূত্রের খবর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ গ্রাম ওজনের সোনার গয়না। উল্লেখ্য, আসানসোলের রেলপার এলাকায় ট্রেডিং সংস্থা খুলে চড়া সুদের প্রলোভন দেখিয়ে তহসিন একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছিল বলে অভিযোগ। প্রথম দিকে বিনিয়োগকারীরা লাভবান হলেও পরে অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। এরপরই টাকা ফেরতের দাবিতে পুলিশে অভিযোগ দায়ের করেন তারা। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা কর্মীদের পুলিশি যাচাই বাধ্যতামূলক করা, তাদের হাজিরা খাতা নিয়মিত রক্ষণাবেক্ষণ, কোন ওয়ার্ডে কাদের দায়িত্ব রয়েছে সেই তালিকা রাখা, নিরাপত্তা কর্মীদের সচিত্র পরিচয়পত্র আবশ্যিক করা, চিকিৎসকদের উপর হঠাৎ আক্রমণ হলে তা প্রতিহত করার জন্য নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা ইত্যাদি। সাম্প্রতিককালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, রোগী সহ মহিলাদের ওপর নির্যাতনের খবরের প্রেক্ষিতে মুখ্যসচিব মানস পান্থের ডাকা নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে গতকাল ভার্চুয়ালি যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রিপোর্টে নিয়মিত স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। প্রশাসনের শীর্ষ স্তর থেকে হাসপাতালগুলিতে যে নিরাপত্তা পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে তা ঠিকমতো কাজ করছে কিনা হাসপাতালগুলিকে সে ব্যাপারে নিয়মিত নজরদারি চালাতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সাধারণের সুরক্ষায় রাজ্য সরকার সব সরকারি হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখে ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সব মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার ছাড়াও প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের আগামী 10 নভেম্বরের মধ্যে এই ফায়ার অডিট সম্পূর্ণ করে 21 নভেম্বরের মধ্যে তার বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নির্ভয়ে সিএএ এর আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নাগরিকত্ব দেওয়ার জন্য সহায়তা শিবির চালু করা হয়েছে। এক্ষেত্রে নানাভাবে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শ্রী অধিকারী। 14,000 মানুষ সিএএ আবেদন করেছেন, কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি, তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি, তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি। সিএএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন, ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, আমরা কথা দিয়ে যাচ্ছি, আমি অপোজিশন লিডার, আপনাদের গ্যারান্টার থাকছি, কোনো সমস্যা নেই। মালদার গাজলের অন্নপূর্ণা কাননে গতকাল এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এ রাজ্যে এসআইআর হবে এবং ভুয়ো ও ভুতুড়ে ভোটারদের নাম বাদ যাবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। বিহারে এসআইআর হয়েছে, বাংলাতেও এসআইআর হবে, তাতে প্রচুর ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান এরা বাদ যাবে, এটুকু আমরা জানি। বহু মানুষ, 1 কোটির উপরে মানুষ বাদ যাবে এবং তাতে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভোট হবে বাংলাতে, আর সাধারণ মানুষ সেটাই চায়। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের কাজ হল ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন ও পরিমার্জন করা। নির্বাচন কমিশনের দায়িত্ব
ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা, জনগণনা করা নয়, ওটা রেজিস্টার জেনারেল অফ সেন্সাস তারা করে। ভারতবর্ষে গুলিয়ে দেওয়া হচ্ছে, কে নির্বাচন কমিশন, কে সেন্সাস, মিলিয়ে মিশাকার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো সংস্থার কোনো স্বাধীন পরিচয় আর থাকছে না। ব্রিটিশ আমলে মেদিনীপুরের কুখ্যাত জেলাশাসক বার্জ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ব্রজকিশোর চক্রবর্তী ও রামকৃষ্ণ রায়ের আত্মোৎসর্গ দিবসে গতকাল জেলার কেন্দ্রীয় সংশোধনাগারে স্বাধীনতা সংগ্রামীদের স্মারক মহাভেজখানার উদ্বোধন হয়েছে। 1934 সালের 25শে অক্টোবর এই দুই শহীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 4 দিনব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে খারনা। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে 36 ঘণ্টার নিরম্ব উপবাস। এই উপলক্ষে গঙ্গা সহ কলকাতা শহরের বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ স্থায়ী অস্থায়ী মিলিয়ে 39টি জলাশয় ঘাটের ব্যবস্থা করেছে। ছট পুজোয় গঙ্গা স্নান এবং দণ্ডি উপলক্ষে রাজ্য প্রশাসনের অনুরোধে আগামীকাল ও 28শে অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করবে। আগামীকাল হাসনাবাদ বিবাদীবাগ কল্যাণী সীমান্ত মাঝেরহাট, হাসনাবাদ মাঝেরহাট, বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট এবং নৈহাটি বালিগঞ্জ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। বিবাদীবাগ কৃষ্ণনগর সিটি লোকাল মাঝেরহাট নৈহাটি, মাঝেরহাট হাবড়া, মাঝেরহাট বারাসাত, বালিগঞ্জ ব্যারাকপুর কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। গ্যালোপিন লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ কাকুরগাছি রোড হয়ে চলবে। শিয়ালদা বিবাদীবাগ, বিবাদীবাগ শিয়ালদা, মাঝেরহাট বারাসাত, বিবাদীবাগ বারুইপুর, শিয়ালদা ব্যারাকপুর লোকাল বাতিল থাকছে। ছট পুজো উপলক্ষে পূর্ব রেল আরও একটি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া গোরক্ষপুরের মধ্যে এই অসংরক্ষিত স্পেশাল ট্রেন চলবে। হাওড়া থেকে আজ বিকেল 4:50 ছেড়ে ট্রেনটি আগামীকাল সকাল 10:15 গোরখপুর পৌঁছবে। অন্যদিকে আগামীকাল গোরখপুর থেকে দুপুর 1টায় ছেড়ে পরদিন সকাল 8:30 গন্তব্যে পৌঁছবে ট্রেনটি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেল আগামী 28শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত হাওড়া ব্যান্ডেলের মধ্যে 5 জোড়া এবং হাওড়া বর্ধমানের মধ্যে 1 জোড়া স্পেশাল ট্রেন চালাবে। এছাড়া নিরঞ্জনের দিন আগামী 2রা নভেম্বর হাওড়া ব্যান্ডেল হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত 2:35 এবং ব্যান্ডেল থেকে ভোর 4টায় ছাড়বে। ছট পুজো উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ ট্রেন চালাবে। ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরামের মধ্যে আপ ও ডাউনে মোট 236টি, হাওড়া ময়দান ও সেক্টর 5-এর মধ্যে গ্রিন লাইনে মোট 186টি ট্রেন চলবে বলে জানা গেছে। যাত্রী সুবিধার্থে ও ট্রেন চলাচলে গতি আনতে আগামীকাল থেকে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিধাননগর স্টেশনে 4 জোড়া মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হচ্ছে। এই ট্রেনগুলি হল শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস, শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। উত্তর 24 পরগনার গাইঘাটার দোগাছিয়ায় বিধ্বংসী আগুনে একটি তুলোর গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতরাতে ওই গোডাউনে হঠাৎই আগুন লাগে। গুদামঘর লাগোয়া বাড়িতেই থাকেন মালিক মোহন চ্যাটার্জি। ঘটনার সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। কোনো রকমে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। দমকলের 4টি ইঞ্জিন প্রায় 7 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ক্রমে তা পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এর প্রভাবে আগামীকাল থেকে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গোয়ার ফতর্দা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে। সবুজ মেরুন দলের হয়ে 2টি গোলই করেছেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে ডেম্পোর স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচে আজ দ্বিতীয় দিনে গুজরাটের বিরুদ্ধে বাংলা 7 উইকেটে 244 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। গতকাল টসে জিতে গুজরাট বাংলাকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আসানসোলে 350 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত তহসিন আহমেদ। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী
খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 22তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে আজ ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত 2 বছরের মধ্যে মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর হয়ে উঠবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 2 দিনের সফরে আজ সেসেলস যাচ্ছেন। 4 দিনব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিনে খারনা পালিত হচ্ছে। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 22তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আসিয়ান নেতৃবৃন্দ আসিয়ান ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন। একই সঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আসিয়ান দেশগুলি গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ। অন্যদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর মালয়েশিয়ার কুয়ালালামপুরে 20তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন। এই শিখর সম্মেলন ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি ও বিকাশের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা নিয়ে আলোচনার সুযোগ করে দেবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সম্ভব হবে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটের প্রচার জমে উঠেছে। এনডিএ মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারকরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচারে অংশ নিচ্ছেন। এই দফায় আগামী 6 নভেম্বর 18টি জেলার 121টি আসনে ভোট নেওয়া হবে। উভয় গোষ্ঠীর তারকা প্রচারকরা একের পর এক জনসভা, মিটিং, মিছিলে উন্নয়ন, আইন শৃঙ্খলা, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক এবং শিক্ষা ব্যবস্থার দিকগুলি তুলে ধরে একে অপরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ এনডিএ প্রার্থীদের সমর্থনে গতকাল প্রচারে অংশ নেন। তিনি খাগারিয়া, মুঙ্গের ও নালন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেন। আরজেডি এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারের উন্নয়ন সম্ভব হয়েছে। অপরাধ ও জঙ্গলরাজ ও দুর্নীতির হাত থেকে রাজ্যকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। অপরদিকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব খাগারিয়ার আলাউলি এবং গর্গি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। পরে তিনি ভোজপুরের শাহপুরেও এক জনসভায় যোগ দেন। শ্রী যাদব নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতার কথা তুলে ধরেন। সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর হওয়ার পথে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, 2 বছরের মধ্যে দেশ এই লক্ষ্য অর্জন করবে। শ্রী বৈষ্ণব বলেছেন, দেশে সিসিটিভি সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য চিপসেট তৈরি করা হচ্ছে। সরকার সার্ভার সহ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিংয়ের জন্য শক্তি সাশ্রয়ী মাইক্রো প্রসেসর তৈরিতে 200 কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। মন্ত্রী বলেছেন যে ভিডিও এবং অনলাইন কন্টেন্টের সত্যতা যাচাই করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি চ্যাটবটও তৈরি করা হচ্ছে, যা ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রোধ করবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু গতকাল দিল্লির
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই টার্মিনাল থেকে যাত্রী পরিষেবা আজ শুরু হচ্ছে। ৫ মাস পর সংস্কার হওয়া এই টার্মিনাল চালু হতে চলেছে। এই উপলক্ষে শ্রী নাইডু বলেন, উড়ান ক্ষেত্রের নিরন্তর আধুনিকীকরণ চলছে এবং আরও বেশি মানুষ যাতে বিমানে ভ্রমণ করতে পারেন তা নিশ্চিত করতে মন্ত্রক প্রয়াস চালিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, সংস্কার হওয়ার পর সাধারণ যাত্রীদের পাশাপাশি পড়ুয়াদের যাত্রা সুগম করার জন্য এই টার্মিনালটিতে অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ সেশেলস যাচ্ছেন। সে দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ড প্যাট্রিক হেরমিনির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে উপরাষ্ট্রপতি ভারতের প্রতিনিধি হিসেবে ড হেরমিনকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। উপরাষ্ট্রপতির এই সফর দুদেশের মধ্যে ঘনিষ্ঠ দীর্ঘমেয়াদী সময়ের বিচারে উত্তীর্ণ চুক্তিগুলি পর্যালোচনা করার সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, ভারতের ভিশন মহাসাগর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার হল সেশেলস। সেশেলসের সঙ্গে সম্পর্ক আরও প্রসারিত ও শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকে আরও মজবুত করবে উপরাষ্ট্রপতির এই সফর। 4 দিনব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন। কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্যে দিয়ে ছট পুজো উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে আজ খারনা পালিত হচ্ছে। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘণ্টার নিরম্ব উপবাস। নাহায় খায় রীতির মধ্যে দিয়ে গতকাল এই উৎসবের সূচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যম বার্তায় 4 দিনের এই উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্য ও ভক্তির উল্লেখ করে শ্রী মোদী পুণ্যার্থীদের প্রতি শ্রদ্ধা জানান। সারা বিশ্বেই ভারতীয় বংশোদ্ভূতরা ছড়িয়ে পড়ায় ছট এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বলে উল্লেখ করে তিনি ছট মাইয়ার উদ্দেশ্যে নিবেদিত ভক্তিগীতিও সকলের সঙ্গে ভাগ করে নেন। চলতি উৎসবের মরশুমে 1,50,00,000-এরও বেশি যাত্রী রেলে ভ্রমণ করেছেন। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উৎসব শেষে এই সংখ্যা 2.5 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিহার ও উত্তরপ্রদেশ সংলগ্ন 30টি বড় স্টেশনে ভিড় সামাল দিতে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হয়েছে। সাম্প্রতিক সময়ে পরিকাঠামোর দিক থেকে রেলের অগ্রগতি চোখে পড়ার মতো। বিশেষ ট্রেনের সংখ্যা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রেলকর্মীরা উদয় অস্ত নিরলস পরিশ্রম করে চলেছেন। নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রামানাথপুরম, শিবগঙ্গা, থুতুকুড়ি ও বিরুধনগর জেলা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অন্তর্ভুক্ত হয়েছে। ভেলোরে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, এই প্রকল্পের আওতায় 36টি কর্মসূচিকে যুক্ত করা হয়েছে, যা কৃষকদের সর্বাত্মক সুবিধা দান করবে। কৃষিমন্ত্রী প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে 4টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধানদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আরও পরিচ্ছন্ন ও সবুজ ভারত গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয়দের কাছে পরিবেশকে শ্রদ্ধা করা শুধুমাত্র একটি বিশ্বাস নয়, তা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। গতকাল নতুন দিল্লিতে বিপ্লবী সোহন সিংয়ের জন্মবার্ষিকীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় ঐতিহ্য, ধর্মগ্রন্থ, লোকগাথায় প্রকৃতির সঙ্গে মানুষের অচ্ছেদ্য বন্ধনের কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে আজ গভীর নিম্নচাপে এবং আগামীকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার সন্ধে অথবা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়ে কাইকান্ডার কাছে তটভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ুর উত্তরের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল তামিলনাড়ুর অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তিরুভেল্লুর, চেন্নাই, রানীপেট, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু, চেন্নাই ও ভিল্লুপুরম জেলায় পরবর্তী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টে। ভারত 6 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে। ভারত পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 22তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে আজ ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত।